হ্যালো। আহ, সবাইকে আজকের অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগতম। আজকে একটু সমস্যা হয়েছিল। হ্যালো, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? মূলত আপনারা যদি রিপ্লাই দেন তাহলে হচ্ছে আপনাদের কথা শুনতে আমার একটু সহজ হয়। প্রথমত আমি আমার পরিচয় দিতে চাই। আমার নাম পার্থ সাহা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে আমি তৃতীয় বর্ষ অধ্যয়নরত রয়েছি। আজকে আপনাদের অ্যাকাউন্টিং ক্লাস আমি নেব। সো আজকের অ্যাকাউন্টিং এর যে বিষয়টা আমি নিব সেটা খুবই স্বাভাবিক ও সাধারণ। সো প্রথমত আজকে একদম প্রথম চ্যাপ্টার। প্রতিটা অ্যাকাউন্টিং স্টুডেন্ট বা বলতে পারেন ব্যবসা শিক্ষার ছাত্র সে সর্বদাই আহ, যেই ভিত্তির উপর গড়ে ওঠে তার নাম হচ্ছে অ্যাকাউন্টিং। সো অ্যাকাউন্টিং হচ্ছে ব্যবসা শিক্ষা ছাত্রের জন্য একটা মূল ভিত্তির মানে ভিত্তির মতো। সেই হিসেবে আমরা আজকে অ্যাকাউন্টিং এর পরিচিতি অর্থাৎ হিসাব বিজ্ঞানের পরিচিতি সম্পর্কে জানবো। মূলত আমরা চেষ্টা করব, যেহেতু আমরা বোর্ড ব্যবহার করছি না, কম্পিউটারের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে ক্লাস উপস্থাপন করার জন্য। আর লার্ন অ্যান্ড গ্রোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। সো আমরা নৈশকালীন ক্লাস আজকে শুরু করতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আজকের যে বিষয় নিয়ে পড়বো, আমরা প্রথমেই বলেছি যে আজকে আমরা হিসাব বিজ্ঞানের পরিচিতি সম্পর্কে পড়বো। তো মূলত হিসাব বিজ্ঞানটা কি বা কিভাবে এর উৎপত্তি হলো, কিভাবে এর বিকাশ হলো, পাশাপাশি আহ হিসাব বিজ্ঞান বর্তমানে কি রূপে আছে বা এর কি পক্ষ রয়েছে, বা হিসাব বিজ্ঞান কি নিয়ে পর্যালোচনা করে, সেই বিষয়গুলি আজকে আমরা শিখবো। প্রথমত আমরা জানবো হিসাব বিজ্ঞান কাকে বলে। তো হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি শাস্ত্র, আমি অবশ্য আপনাদের জন্য হিসাব বিজ্ঞানের পেজটি অন করে নিই, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। আচ্ছা, তো হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান বলতে বোঝায় যে প্রক্রিয়া বা যে শাস্ত্রের মাধ্যমে উম, আমরা তথ্য সরবরাহ করি, সরি ভুল হয়েছে আমার একটু, লেনদেন চিহ্নিতকরণ করি, আর সেই লেনদেনকে লিপিবদ্ধকরণ করি, এবং লিপিবদ্ধকৃত যে লেনদেন গুলা রয়েছে অর্থাৎ যার আউটফ্লো আউটপুট যেটা রয়েছে সেটা আমি অবশ্যই ইন্টারেস্টেড পার্টি যারা হচ্ছে আমার এই তথ্যটা পেতে চায়, যেমন ব্যবসায়ের এই বছরের মুনাফা কত হলো, এই বছরে আমার সম্পদের পরিমাণ কত, সে সমস্ত যে তথ্যগুলা রয়েছে সেই তথ্যগুলা পেতে যায়, তাদেরকে প্রদান করি। সহজ কথায় বলতে হিসাব বিজ্ঞান হলো যে শাস্ত্র বা যে তথ্য ব্যবস্থা বা যে প্রক্রিয়া লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ,
ও লেনদেন প্রক্রিয়াকরণ করে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষকে, যারা হচ্ছে ইচ্ছুক স্বার্থ সংশ্লিষ্ট পক্ষকে সেই তথ্য সরবরাহকরণের সামগ্রিক কার্যকলাপই হচ্ছে হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞান যদি আলোচনা করি তাহলে এর মতো মোটামুটি সহজ করে বলতে মোটামুটি দুইটা উদ্দেশ্য রয়েছে, একটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, একটা হচ্ছে গৌণ উদ্দেশ্য। তো মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যবসার প্রতিষ্ঠানে যে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ রয়েছে তাদেরকে তথ্য সরবরাহ করা। আর গৌণ উদ্দেশ্য কি? লেনদেন চিহ্নিত করা এবং তা লিপিবদ্ধ করা। আমরা মূলত হচ্ছে আহ, সবাই জানি যে হিসাব বিজ্ঞানের জনকের নাম হচ্ছে লুকা প্যাসিওলি, তাই না? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? যারা তো একটু উইন্ডো ম্যানেজমেন্ট করে নিলাম যাতে হচ্ছে তোমাদেরকে বোঝাতে আমার সহজ হয়। অনেক সময় দেখা যাবে যে তোমরা প্রশ্ন করতেছো কিন্তু আমি শুনতে পাচ্ছি না। তো আমি লাস্ট কোথায় ছিলাম? হিসাব বিজ্ঞান মূলের মুখ্য উদ্দেশ্য এবং তার গৌণ উদ্দেশ্য সম্পর্কে। তো মুখ্য উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা, আর গৌণ উদ্দেশ্য হচ্ছে লেনদেন শনাক্তকরণ করা এবং লেনদেন লিপিবদ্ধকরণ করা। তাহলে হিসাব বিজ্ঞান সম্পর্কে আমরা কি বলি? হিসাব বিজ্ঞান হচ্ছে যে শাস্ত্র লেনদেন শনাক্তকরণ করে সেই শনাক্তকৃত লেনদেনকে লিপিবদ্ধকরণ করে ও প্রক্রিয়াকরণ করার মাধ্যমে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহকরণের সামগ্রিক কার্যক্রমকেই এক কথায় হিসাব বিজ্ঞান বলে। তো হিসাব বিজ্ঞানের কয়টি কাজ? তিনটি কাজ: লেনদেন শনাক্তকরণ, হিসাবভুক্তকরণ এবং তথ্য সরবরাহ। এক্ষেত্রে লেনদেন শনাক্তকরণ যে কাজটা সেটা খুবই প্রাথমিক কাজ। মূলত হিসাব বিজ্ঞানে আমরা আহ অর্থনৈতিক ঘটনাকে নিয়ে কাজ করি। ঘটনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনর্থনৈতিক ঘটনা, একটা হচ্ছে অর্থনৈতিক ঘটনা। তো যে ঘটনার সাথে অর্থ জড়িত, যেখানে দুটি পক্ষ থাকবে এবং উভয় পক্ষ কি করবে? অর্থনৈতিক বিষয়ে অর্থাৎ অর্থ লেনদেন করবে, তাকেই বলা হবে লেনদেন। তো প্রথম কাজ হচ্ছে আমার ব্যবসায় যে আমি যে ব্যবসা করছি বা বলা ব্যক্তিগত ক্ষেত্রেই বলি, আহ, আমার হ্যাঁ এক্ষেত্রে অর্থ অর্থাৎ টাকা পয়সা লেনদেন হচ্ছে কিনা সেটা চিহ্নিতকরণ করতে হবে। তো লেনদেনের প্রথম কাজ হচ্ছে লেনদেন হয়েছে কিনা সেটা বোঝা এবং সেটা চিহ্নিতকরণ করা, কারণ ব্যবসায় কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। তো এরপরে দ্বিতীয় ধাপ যেটা, সেটার নাম হচ্ছে হিসাবভুক্তকরণ, বা বলতে পারো শ্রেণীবদ্ধকরণ। দাঁড়াও, স্ক্রিনটা একটু বড় করার চেষ্টা করি। মূলত আজকে হচ্ছে আমার প্রথম লাইভ ক্লাস, সেই হিসেবে আমিও তোমাদের সাথে খুবই নতুন। মূলত এই প্ল্যাটফর্মে কাজ করা হয়নি, হয়তো একটু অসুবিধা হচ্ছে, তার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আশা করি যে তোমাদের কোনো অসুবিধা হবে না ভবিষ্যৎ থেকে। তো দ্বিতীয় যে ধাপ তার নাম হচ্ছে হিসাবভুক্তকরণ বা শ্রেণীবদ্ধকরণ। আমরা তো লুকা প্যাসিওলির নাম শুনেছি, তাই না? হ্যাঁ, লুকা প্যাসিওলি যে দুতরফা দাখিলা পদ্ধতি দিয়েছেন তা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। তো সেই ভিত্তি অনুযায়ী তিনি কি করেছেন? দুটি পক্ষ দিয়েছেন, সেই পক্ষ অনুযায়ী হিসাব লিপিবদ্ধকরণ করা হয়, তাই না? তো যেহেতু দুটি পক্ষ অনুযায়ী হিসাব লিপিবদ্ধকরণ করা হয়, তো এই প্রক্রিয়াকে আমরা মানে পূর্বতন মানে হচ্ছে যখন আহ কি বলে ওটাকে, হ্যাঁ অ্যানালিটিক স্টেজ ছিল, অর্থাৎ বিশ্লেষণ পর্ব ছিল, অর্থাৎ আধুনিক পূর্বের পূর্ব পর্যন্ত আমরা ভাবতাম যে হিসাবভুক্তকরণই হিসাব বিজ্ঞান। কিন্তু প্রকৃতপক্ষে হিসাবভুক্তকরণ এবং হিসাব বিজ্ঞানের মাঝে ডিফারেন্স রয়েছে। হিসাবভুক্তকরণে আমরা ইংরেজিতে বলি হচ্ছে বুক কিপিং, অর্থাৎ যে লেনদেনগুলা হচ্ছে, যে অর্থনৈতিক লেনদেনগুলা হচ্ছে, সেই লেনদেনগুলা আহ সুন্দরভাবে সুনিপুণভাবে সারিবদ্ধভাবে শ্রেণীবদ্ধ করে হচ্ছে কি করা, হচ্ছে দাখিলা দেয়া, সেই বিষয়গুলোকে আমরা বলি হচ্ছে হিসাবভুক্তকরণ। কিন্তু বর্তমান যুগে কিন্তু হিসাব বিজ্ঞান বলতে আমাদের ধারণা সেই শুধু লেনদেন হলো ব্যবসায়ের, সেই লেনদেনটা লিপিবদ্ধ করে রেখে দিলাম, তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। বর্তমানে লেনদেনটা আরো বেশি
হিসাব বিজ্ঞানটা আরো বেশি বিস্তৃত, আরো বেশি ব্যাপক। তো হিসাব বিজ্ঞানের একটি ধাপের নাম হচ্ছে কি বুক কিপিং। বুক কিপিং অর্থাৎ বা যেটাকে আমরা বলি হিসাবভুক্তকরণ। হিসাবভুক্তকরণ কি নয়, হিসাব বিজ্ঞান নয়, বরং হিসাবভুক্তকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি ধাপ। তাহলে তৃতীয় ধাপ কি? তৃতীয় ধাপ হচ্ছে যোগাযোগ। এখন আমি এই যোগাযোগ কার সাথে করব? আমি এই যোগাযোগটা করব স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের সাথে। ব্যবসায় অনেক ধরনের পক্ষ থাকে, অভ্যন্তরীণ পক্ষ থাকে, আবার বাহ্যিক পক্ষ থাকে। তো প্রথমত আমরা চেষ্টা করব আহ, যে এই পক্ষগুলা কারা, মানে অভ্যন্তরীণ পক্ষকে চিহ্নিত করা এবং বাহ্যিক পক্ষগুলাকেও চিহ্নিত করা। আচ্ছা, তো বাহ্যিক পক্ষগুলো চিহ্নিত করা। তো এর মাঝে আমরা তৃতীয় যে মানে তো শেষ ধাপটি নিয়ে একটু আলোচনা করে পরে ওই ধাপে চলে যাবো, যে ব্যবসায়ের পক্ষসমূহ। তো যে ধাপটা সেটা হচ্ছে তথ্য সরবরাহ করা। অর্থাৎ এই তথ্যটা কি, বা কেন আমরা বলবো যে ব্যবসায় তথ্য সরবরাহ করা করা উচিত। তো এর উদ্দেশ্যটা হচ্ছে, আমি যে লেনদেন গুলা লিপিবদ্ধ করলাম, সেই লেনদেন গুলা কি হচ্ছে, একটা প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছে। এর প্রথম প্রক্রিয়া হচ্ছে কি লেনদেন শনাক্তকরণ, দ্বিতীয় হচ্ছে প্রক্রিয়াকরণ ধাপ। আচ্ছা, আমি সহজ করে আরো সহজ করি বলি। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। তথ্য ব্যবস্থা, এবং সেই তথ্য ব্যবস্থা একটি প্রক্রিয়ার মাধ্যমে আবর্তিত হয়। হিসাব বিজ্ঞান বলতে একটি তথ্য ব্যবস্থা, এবং সেই তথ্য ব্যবস্থা সেই সেই হিসাব ব্যবস্থা তথ্য ব্যবস্থা, ভুল হয়েছে আমার একটু, যেটা হচ্ছে একটু সমস্যা হচ্ছে। তো হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তথ্য ব্যবস্থাগুলো কি হচ্ছে, বারবার আবর্তিত হচ্ছে। তো যেহেতু হচ্ছে আমার লেনদেন গুলো আবর্তিত হচ্ছে, তো সেই আবর্তনের ধাপটাকে আমরা বলি তিনটা ধাপে ভাগ করি। এর প্রথম ধাপকে বলি ইনপুট, দ্বিতীয় ধাপকে বলি হচ্ছে প্রসেসর বা হচ্ছে প্রক্রিয়াকরণ, এবং চতুর্থ ধাপকে বলি আউটপুট। তো প্রথম ধাপ হচ্ছে ইনপুট, অর্থাৎ প্রক্রিয়াতে যে সমস্ত বিষয়াদি আমরা হচ্ছে প্রদান করি, শুরুতে মানে একদম শুরুতে প্রদান করি, সেই বিষয়গুলোকে বলা হয় ইনপুট। ইনপুট কি? হিসাব বিজ্ঞান ব্যবস্থার ইনপুটের নাম হচ্ছে লেনদেন। তো লেনদেন হচ্ছে আমরা কি করি, ইনপুট করি। তো দ্বিতীয় ধাপের নাম কি? দ্বিতীয় ধাপের নাম হচ্ছে প্রক্রিয়াকরণ ধাপ। তো প্রক্রিয়াকরণ ধাপে কি করি, আমি যে লেনদেন গুলো ইনপুট করলাম সেই লেনদেন গুলাকে কি করতে হবে, প্রক্রিয়াকরণ করতে হবে। তো লেনদেন গুলা প্রক্রিয়াকরণ করার জন্য আমরা কি ব্যবহার করি, আমরা কয়েকটা ধাপ ব্যবহার করি। এর প্রথম ধাপে রয়েছে জাবেদা, তারপরে রয়েছে খতিয়ান, তারপরে রয়েছে নগদান বই, তারপরে রয়েছে রেওয়া মিল, তারপরে রয়েছে আর্থিক অবস্থার বিবরণী, তাই না? কিন্তু আর্থিক অবস্থার বিবরণীকে আমরা প্রক্রিয়াকরণ ধাপ বলতে পারি না, কারণ আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা কি পাই? আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা পাই হচ্ছে আহ এই বছরে ব্যবসায় কত লাভ হলো, ব্যবসায় কত লোকসান হলো, আমার সম্পদের পরিমাণ কত, আমার দায়ের পরিমাণ কত। তো এই সকল বিষয়গুলো আমরা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী থেকে জানতে পারি। তাহলে আর্থিক অবস্থার বিবরণী কি প্রক্রিয়াকরণ ধাপে নয়, আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে ফলাফল ধাপে বা আউটপুট ধাপে আমরা বলতে পারি। অর্থাৎ তথ্য ব্যবস্থা একটি প্রক্রিয়ার মধ্যে আবর্তিত হচ্ছে, এবং প্রক্রিয়ার তিনটি ধাপ রয়েছে। এর প্রথম ধাপের নাম হচ্ছে লেনদেন, প্রক্রিয়াকরণকৃত ধাপের গুলোর নাম হচ্ছে জাবেদা, খতিয়া, নগদান বই, রেওয়া মিল, আর ফলাফল ধাপের নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমরা কি বুঝতে পারছি? তোমরা যদি একটু রেসপন্ড করো তাহলে আমার জন্য সুবিধা হয়, কারণ আমি অ্যাকচুয়ালি অনলাইন প্ল্যাটফর্মে একদমই নতুন, আহ, মানে একদমই খুবই অনভিজ্ঞ বলতে গেলে। আহ, যদি তোমরা রেসপন্ড করো যে স্যার আপনি কনস্ট্রাক্টলিভলি পড়ান, বা একটা স্ট্রাকচার অর্গানাইজ না স্ট্রাকচার অনুযায়ী পড়ান, তাহলে আমার জন্য তোমাদের সাথে কমিউনিকেট করতে সুবিধা হয়। বা স্যার আপনার সাউন্ড একটু ঠিক করে নেন, এভাবে বললে আমার জন্য সুবিধা হয়। আমি আশা করি তোমরা এই বিষয় নিয়ে কমেন্ট করবা। আচ্ছা, তো আমরা জানলাম যে হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা, এবং সেই তথ্য ব্যবস্থাটি একটি প্রক্রিয়ার মাধ্যমে আবর্তিত হয়। তো হিসাব বিজ্ঞান কি করে, আমি আবার বলি, আবার রিপিট করি। হিসাব বিজ্ঞান লেনদেন শনাক্তকরণ করে, সেই লেনদেনগুলো প্রক্রিয়াকরণ করে, এবং সেটা কি করে, ফলাফল অর্থাৎ প্রক্রিয়াকরণ করে
স্বার্থ সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করে। আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে আরেকটি কথা জানি, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের কিন্তু ব্যবসায়ের ভাষা। আচ্ছা, আমরা কথা বলি না একজন আরেকজনের সাথে, আমাদের কি করতে হয়? মনোভাব প্রকাশ করতে হয়। এখন ব্যবসায়ের তো অবস্থা রয়েছে, তাই না? ব্যবসার একটা আর্থিক অবস্থা রয়েছে, সেই আর্থিক অবস্থাটাও কি করতে হয়? তার স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের সাথে যোগাযোগ করতে হয়। তো যেহেতু মানুষ শব্দ করে তার কথাটা আহ মানে অপর পক্ষকে বা অপর প্রান্তে পৌঁছায়, সেহেতু ব্যবসাও কি করে? এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে তার যে তথ্যগুলা রয়েছে বা তার যে ভাষা অর্থাৎ মনোভাব রয়েছে, ব্যবসার যে অবস্থা, সেই অবস্থাগুলো তাদের স্বার্থ সংশ্লিষ্ট পক্ষকে জানাতে পারে, তাদেরকে বোঝাতে পারে, মনোভাব প্রকাশ করতে পারে। যেহেতু মনোভাব প্রকাশ করতে পারে, সেহেতু এটাকেও আমরা বলবো ভাষা। ভাষা হচ্ছে কি, যা দিয়ে মানুষের মনের ভাব প্রকাশ করা যায়। তো ব্যবসায়ের মনোভাব যা দিয়ে প্রকাশ করা যায় তাকে কি বলবো? ব্যবসায়ের ভাষা। তো সহজ কথায় হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের ভাষা। তাহলে আমরা প্রথম থেকে কি শিখলাম? হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানে কয়টি আহ, হচ্ছে তোমার ধাপ রয়েছে, এবং হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কি, গৌণ উদ্দেশ্য কি, হিসাব বিজ্ঞান কাদের জন্য তৈরি করা হয়, হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াটা কিভাবে কাজ করে। এখন আমরা জানবো যে ধাপটা, সেটা হচ্ছে বর্তমান যে আমরা হিসাব বিজ্ঞান ব্যবহার করছি বা আমাদের আহ, বাস্তব জীবনে যে ব্যবহার হচ্ছে, সেই হিসাব বিজ্ঞানটা কিভাবে বিকশিত হলো বা সেই হিসাব বিজ্ঞানটা কিভাবে উৎপত্তি হলো, উৎপত্তি এবং বিকাশ। তো এখন যে বিষয়টা নিয়ে পড়বো তার নাম হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও হিসাব বিজ্ঞানের বিকাশ। আচ্ছা, তোমরা হয়তো খাতায় নোট করতে পারো, হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশের চারটি যুগ রয়েছে। এর প্রথম যুগকে বলা হয় প্রাচীন যুগ, এর দ্বিতীয় যুগকে বলা হয় প্রাক বিশেষণ পর্ব, এর তৃতীয় যুগকে বলা হয় বিশেষণ পর্ব, এবং চতুর্থ যুগ পর্বকে বলা হয় বা যুগকে বলা হয় আধুনিক যুগ বা আধুনিক পর্ব। তোমাদের সুবিধার জন্য আমি আবার রিপিট করছি, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। প্রথম যেই পর্ব তার নাম হচ্ছে প্রাচীনকাল, অর্থাৎ এটাকে বলা হয় প্রাচীন পর্ব। দ্বিতীয় যে পর্ব তার নাম হচ্ছে প্রাক বিশেষণ পর্ব। আর তৃতীয় যে পর্ব তার নাম হচ্ছে বিশেষণ পর্ব। এবং চতুর্থ যে পর্ব তার নাম হচ্ছে আধুনিক পর্ব। তো আমরা প্রথম পর্ব অর্থাৎ প্রাচীন যুগ নিয়ে কথা বলি। প্রাচীন যুগে লুকা প্যাসিভলি ছিল না। অনেকেই আহ বলতে পারে, স্যার প্রাচীন যুগে কি হিসাব বিজ্ঞান ছিল? তখন তো লুকা প্যাসিভলি ছিল না। লুকা প্যাসিভলি কত সাল থেকে ছিল? লুকা প্যাসিভলি ছিল 1494 সাল থেকে। তাহলে এর পূর্ববর্তী যে সময়টা, অর্থাৎ সভ্যতার ক্রমবিকাশ থেকে শুরু করে 1494 সালের পূর্ব পর্যন্ত যে সময়টা, তাকে বলা হতো প্রাচীন যুগ। অর্থাৎ লুকা প্যাসিউলির পূর্ববর্তী সময়টাকে বলা হয় প্রাচীন যুগ। তাহলে প্রাচীন যুগে কিভাবে হিসাব রাখতো? প্রাচীন যুগে হিসাব ব্যবস্থাটা আর খুবই সূচনা হয় খুবই প্রাথমিক, বলতে গেলে হচ্ছে প্রাথমিক স্টেজে ছিল, প্রাথমিক স্তরে ছিল। সেই ব্যবস্থায় কিভাবে হিসাব রাখা হতো? মূলত প্রাচীন যুগে যে হিসাব রাখা হতো সেই পদ্ধতির নাম ছিল একতরফা দাখিলা পদ্ধতি। যদি আমরা পদ্ধতিগতভাবে বিবেচনা করি, এই পদ্ধতিটি সম্পূর্ণ ও বৈজ্ঞানিক ছিল। সেখানে শুধু প্রারম্ভিক এবং সমাপনী বিষয়গুলোকে হিসাব করা হতো। সেই জন্য এটাকে বৈজ্ঞানিক ভাবে প্রকাশ করার কোনো উপায় ছিল না। বিশেষ করে যদি আমরা বলি, তখন তো মানুষ অত উন্নত ছিল না যে ওরা বৈজ্ঞানিক ভাবে কিভাবে একটি বিষয়কে হচ্ছে তুলে রাখতে হয় বা হিসাব করে রাখতে হয় সেটা উপলব্ধি করতে পারতো। তারা কি করতো? তারা হচ্ছে গাছের গুহায়, গাছেতে, তারপর হচ্ছে গুহার দেয়ালে, তারপর রশিতে গিট দিয়ে রাখতো। তো এই গিট দেওয়ার ফলে তারা কি করতো? তারা হচ্ছে 1 2 3 4 এরকম করে হিসাব করতে পারতো। তো এর বেশি ওই তখন বিকাশ হয় নাই। তো এরপরে ইতালির ভ্যানিস শহরে, ওনার নাম হচ্ছে লুকা প্যাসোলি, উনি একজন গণিত শাস্ত্রবিদ ছিলেন। এবং ওনার বইয়ের নাম হচ্ছে সুমাদি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। বইটার নামটা একটু অনেক বড়। লুকা প্যাসোলির নামটাও অনেক বড়, অনেক জায়গায় ওনাকে আবার অবশ্য লুকা ডি বর্গ বলেও জানা হতো। বইটার নাম আমি আবার বলছি, সুমাদি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। মূলত এই যে বইটা, এটা কিন্তু হচ্ছে হিসাব বিজ্ঞানের কোনো বই ছিল না। এই বইটা মূলত
গণিত শাস্ত্রের বই ছিল, এর একটি অধ্যায়ে হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম নিয়ে আলোচনা করা হয়। তো সেক্ষেত্রে কি বলা হয় যে হিসাব বিজ্ঞানকে বৈজ্ঞানিক ভাবে উপস্থাপন করার জন্য দুটি পক্ষ থাকবে, একটি পক্ষের নাম হচ্ছে ডেবিট পক্ষ, অন্য পক্ষের নাম হচ্ছে ক্রেডিট পক্ষ। যে পক্ষ সুবিধা পাবে তার নাম হচ্ছে ডেবিট পক্ষ, আর যে পক্ষ সুবিধা দিবে সেই পক্ষের নাম হচ্ছে ক্রেডিট পক্ষ। তো এইভাবে কি করতে শুরু করলো, লেনদেন লিপিবদ্ধ করা শুরু করলো। তো এখান থেকে আহ আমাদের হিসাব বিজ্ঞানটা, মানে যেটা হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞান, তার ভিত্তি শুরু হয়েছে। আমরা বলতে পারি না যে এখান থেকে আধুনিক হিসাব বিজ্ঞান শুরু হয়েছে, আমরা বলতে পারি যে আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি এখান থেকে শুরু হচ্ছে। অনেকের মনে প্রশ্ন থাকে, লুকা বেসিলি তো 1494 সালে হিসাব বিজ্ঞান তৈরি করেছে, তাহলে সেটা উনাকে কি হিসাব বিজ্ঞানের পিতা বলা হবে না আধুনিক হিসাব বিজ্ঞানের পিতা বলা হবে? এর উত্তর হচ্ছে লুকা প্যাসিউলি আহ হিসাব বিজ্ঞানের পিতা এবং আধুনিক হিসাব বিজ্ঞান এই দুইটা বিষয়েরও পিতা। হিসাব বিজ্ঞান বলো বা আধুনিক হিসাব বিজ্ঞান বলো, উভয়ের পিতা। কারণ যে বেসিক বিষয় অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট, এই নিয়ে লুকা প্যাসিউলি যে ভিত্তি দিয়েছেন বর্তমান সময় পর্যন্ত সেই একই ভিত্তির উপর হিসাব বিজ্ঞান ব্যবস্থা দাঁড়িয়ে আছে। একই ভিত্তির উপর হিসাব বিজ্ঞান ব্যবস্থা দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেই যে প্রাথমিক যে ধাপগুলো ছিল, যে যে স্তরগুলো ছিল, যে বিষয়গুলো লুকা প্যাসিউলি দেখিয়েছেন, সেই বিষয়গুলা পরিবর্তন হয়নি। সেই জন্য ওনাকে বলা হয় হিসাব বিজ্ঞান বা আধুনিক হিসাব বিজ্ঞান, অর্থাৎ উভয়েরই পিতা। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, আহ তো এর পরবর্তীতে আমরা হচ্ছে বিশেষণ পর্বে যাই। বিশেষণ পর্বে কি হলো, সরি ভুল হয়েছে, আমাদের প্রাক বিশেষণ পর্ব অর্থাৎ 1494 থেকে শিল্প বিপ্লবের পূর্ব পর্যন্ত অর্থাৎ 1799 সাল পর্যন্ত যে সময়টা ছিল সেটাকে বলা হতো প্রাক বিশেষণ পর্ব। তো প্রাক বিশেষণ পর্বে হচ্ছে আমরা বললাম আমরা প্রথম দুতরফা দাখিলা পদ্ধতির ব্যবহার শিখলাম এবং সেই পদ্ধতিতে কিভাবে হিসাবকে বৈজ্ঞানিক ভাবে লিপিবদ্ধ করতে হয় সেটা শিখলাম। এর পরবর্তী পর্ব অর্থাৎ শিল্প বিপ্লবের সময় 1800 থেকে শুরু করে 1950 সাল পর্যন্ত যে সময়টাকে আমরা বলি হচ্ছে বিশেষণ পর্ব। তো বিশেষণ পর্ব আমরা কেন বলি বা এর পূর্ববর্তী স্তরকে আমরা প্রাক বিশেষণ পর্ব কেন বলি, কারণ 1800 সালে শিল্প বিপ্লব শুরু হয়। এই সময় আহ, মূলত যে হিসাব বিজ্ঞানটা ছিল সেটা ব্যক্তি থেকে ব্যবসা, মানে বড় বড় প্রতিষ্ঠান যেমন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো এই সকল প্রতিষ্ঠানকে কি করতে হতো, অডিট করতে হতো। তো এই জন্য তারা এটাকে একটা স্ট্রাকচারে নিয়ে আসে। সেই জন্য 1800 থেকে 1950 সাল পর্যন্ত সময়টাকে আমরা বলি হচ্ছে প্রাক বিশেষণ পর্ব। এক মিনিট। তো আমি আমাদের ক্লাসে আবার ফিরে যাই। আচ্ছা, তো এরপর তৃতীয় স্টেপ যেটার কথা বলছিলাম অর্থাৎ বিশেষণ পর্ব। এখানে কি ব্যবহার করা হয়, হিসাব বিজ্ঞান যে ব্যবহারটা ছিল সেটাকে একটা স্ট্রাকচারে নিয়ে আসা হয়। সেই স্ট্রাকচারের মাধ্যমে হিসাব বিজ্ঞানের ব্যবহার প্রচার হতে থাকে। সবাই চেষ্টা করে যে ব্যবসা বাণিজ্যের প্রসার হয়, সেই সাথে হিসাব বিজ্ঞানের প্রসার হয়। যেহেতু ব্যবসা বৃদ্ধি পাচ্ছে সেহেতু সবাই কি চাচ্ছে, সবাই তাদের হিসাবপত্রের দিকে নজর দিতে চাচ্ছে, যাতে তারা যে হিসাবটা করেছে সেটা সঠিক হয় এবং সবকিছু একটা জবাবদিহিতা তৈরি হয়। তো এর পরবর্তী পর্ব অর্থাৎ আধুনিক পর্বের কিভাবে শুরু হয়, আধুনিক পর্বে শুরু হয় 1950 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সময়কে, এবং যা বর্তমানেও চলছে সে সময়টাকে আমরা বলি হচ্ছে আধুনিক পর্ব। মূলত আধুনিক পর্বে শুরু হয় আমরা বিভিন্ন অ্যাকাউন্টিং প্রফেশনের প্রফেশনে। আমরা তো সবাই জানি যে অ্যাকাউন্টিং একটা প্রফেশন, কিন্তু প্রফেশন হইতে হলে কিন্তু একটা শর্ত থাকে। এই শর্তটা হচ্ছে প্রফেশন হইতে হলে একটা প্রফেশনাল বডি থাকে। 1950 সালের পর থেকে অ্যাকাউন্টিং এ প্রফেশনাল বডিদের যাত্রা শুরু হয়।
তো আমরা অবশ্যই নাম শুনেছি পিপলে, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, তারপর হচ্ছে বাংলাদেশে রয়েছে আইসিএমএবি, তারপর রয়েছে আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারপর হচ্ছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ম্যানেজারিয়াল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এই সকল সংস্থার নাম শুনেছি না? তো এদেরকে বলা হয় অ্যাকাউন্টিং প্রফেশনাল বডিজ। এরা মূলত কিন্তু বাংলাদেশেও রয়েছে, তেমনি আমেরিকাতেও রয়েছে, আবার ব্রিটেনেও রয়েছে। সো মানে অ্যাকাউন্টিং যে বিষয়টা, তুমি যদি একজন প্রফেশনাল অ্যাকাউন্টিং হিসেবে চর্চা করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কি লাগবে, একটা ডিগ্রি লাগবে। বাংলাদেশে এই ডিগ্রিটার নাম হচ্ছে সিএ ডিগ্রি। তো সিএ হচ্ছে বাংলাদেশের জন্য একটা অ্যাকাউন্টিং প্রফেশনাল ডিগ্রি। তো আমেরিকাতে গেলে তুমি কি করতে হবে, তখন তোমার সিএ ডিগ্রি দিয়ে হবে না, তোমাকে অবশ্যই সিপিএ ডিগ্রি অর্জন করতে হবে। মানে বাংলাদেশে বলা হয় সিএ, আমেরিকাতে বলা হয় সিপিএ। তো সিপিএ কি, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। এরকম অনেকগুলো ডিগ্রি রয়েছে, যেমন সিআইএমএ, তারপর রয়েছে সিএমএ। তো এই সমস্ত ডিগ্রি গুলোকে বলা হয় অ্যাকাউন্টিং ডিগ্রি। এই ডিগ্রি গুলো কে প্রদান করে? অ্যাকাউন্টিং প্রফেশনাল বডিজ, যেমন হচ্ছে আইসিএ, আইসিএবি, আইসিএমএবি। আমেরিকার ক্ষেত্রে কে প্রদান করে? আমেরিকার ক্ষেত্রে প্রদান করে হচ্ছে সিপি, মানে হচ্ছে সরি, আমেরিকার ক্ষেত্রে প্রদান করে হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। তো এই সকল কোম্পানি কি করে হচ্ছে এই ডিগ্রি গুলা প্রদান করে। তো এই যে সবগুলো ডিগ্রি রয়েছে, ডিগ্রি প্রদান করছে, অর্থাৎ আপনি অ্যাকাউন্টিং প্রফেশনে আসতে হলে আপনাকে অবশ্যই ডিগ্রি গুলো নিয়ে আসতে হবে, নয়তো আপনাকে অ্যাকাউন্টিং প্রফেশনাল একজন হিসেবে গণ্য করা হবে না। একজন অ্যাকাউন্টিং প্রফেশনাল হিসেবে গণ্য করা হবে না। তো আপনাকে অবশ্যই কি লাগবে, ডিগ্রি গুলো নিয়ে আসতে হবে। তো এই যে অ্যাকাউন্টিংটা বিষয়টাকে গ্লোবালাইজ করার চিন্তা ভাবনা, আমরা কিন্তু হচ্ছে আমেরিকাতে যে হচ্ছে আইএফআরএস গুলা ফলো করি, বাংলাদেশে কিন্তু সেই আইএফআরএস গুলা ফলো করি না। তো পৃথিবীতে আমেরিকার জন্য একটা স্ট্যান্ডার্ড রয়েছে, এবং আমেরিকা বাদে বাকি যে সমস্ত দেশ রয়েছে তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড রয়েছে। কিন্তু বর্তমানে চেষ্টা করা হচ্ছে যে সকল ব্যবসার প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞান আনের ক্ষেত্রে সবগুলা যে হচ্ছে স্ট্যান্ডার্ড রয়েছে, যেমন নীতি রয়েছে, যেটাকে বলি হচ্ছে আইএফআরএস, বা বলতে পারো বাংলাদেশের জন্য হচ্ছে বিএফআরএস। এই সকল যে নীতিগুলা রয়েছে সেই নীতিগুলো আহ, মানে হচ্ছে একটা সিঙ্গেল প্রতিষ্ঠানের দ্বারা মানে কাছে নিয়ে আসার জন্য, সহজ করে বলতে গেলে মনে করো আমেরিকাতে একটা কোম্পানি একরকম ভাবে হিসাব বিজ্ঞান লিপিবদ্ধকরণ করে, বাংলাদেশে একটি কোম্পানি আরেক রকম ভাবে হিসাব বিজ্ঞান লিপিবদ্ধ করে। কিন্তু যখন দুইটা কোম্পানি বাণিজ্যিকরণ করতে চায়, অর্থাৎ নিজেদের সাথে ট্রেড করতে চায়, বা বাংলাদেশের একটা কোম্পানি আমেরিকাতে গিয়ে আহ, হচ্ছে ওদের দেশে হচ্ছে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে মূলধন কালেক্ট করতে চায়, তখন কিন্তু বাংলাদেশের যে হিসাব ব্যবস্থা রয়েছে, অর্থাৎ যে অডিটিং সিস্টেম রয়েছে, যে রেজাল্ট দিবে, সেটা আমেরিকান সিস্টেমে এক হতে পারে না, মানে ভিন্ন হবে। সেই জন্য তাকে কি করতে হবে না, তাকে আমেরিকার অনুযায়ী আবার হিসাব করতে হবে। এর ফলে কি হয়, ব্যবসা প্রতিষ্ঠানগুলো সমস্যার সম্মুখীন হয়। আর এই সমস্যা যাতে না হয়, সেই জন্য কি করা হচ্ছে, বর্তমানে চেষ্টা করা হচ্ছে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম তৈরি করার, যেখানে সবগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড একরকম হবে, সবগুলো প্রতিষ্ঠান একই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড লিপিবদ্ধ করতে পারবে, এবং এতে একটি প্রতিষ্ঠান সহজেই অন্য প্রতিষ্ঠানের তথ্য সরবরাহ করতে পারবে। তথ্যের কোনো ভুল হবে না বা কেউ বিভ্রান্ত হবে না। ঠিক আছে? তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর যে লেনদেনের পক্ষ রয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টের, আমি তো ব্যবসা করলাম, এখন ব্যবসায়ের তো অনেক ধরনের পক্ষ থাকে। একটা পক্ষকে বলা হয় অভ্যন্তরীণ পক্ষ, আরেকটি পক্ষকে বলা হয় বাহ্যিক পক্ষ। তাহলে অভ্যন্তরীণ পক্ষ কারা? যদি এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে আহ মালিক হচ্ছে অভ্যন্তরীণ পক্ষ। যদি কোম্পানির ক্ষেত্রে চিন্তা করি তাহলে শেয়ার হোল্ডাররা কিন্তু অভ্যন্তরীণ পক্ষ নয়। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারে যে স্যার, শেয়ার হোল্ডাররা তো কোম্পানির মালিক, তাহলে কেন তারা অভ্যন্তরীণ পক্ষ নয়? এর উত্তর হচ্ছে শেয়ার হোল্ডাররা মালিক হলেও তাদের পরিচালনার কোনো অধিকার নেই। তাহলে অভ্যন্তরীণ পক্ষদের কি থাকতে হবে, ব্যবসা পরিচালনার অধিকার থাকতে হবে। তারপর কি থাকতে হবে, মালিকানা থাকতে হবে। তারপর বেতনভুক অর্থাৎ উচ্চ পদস্থ কর্মকর্তা হতে হবে। আচ্ছা, আমরা সহজ করে বলি, ব্যবসায় যদি অভ্যন্তরীণ পক্ষ হতে হয় তাহলে মোটামুটি দুটা গুণাবলী লাগবে। একটা হচ্ছে ব্যবসা পরিচালনায় ব্যবসা
ব্যবসায় পরিচালনার জন্য কি লাগবে? অবশ্যই, সরি, ব্যবসা পরিচালনার জন্য, ব্যবসা পরিচালনার ক্ষমতা থাকতে হবে এবং অবশ্যই উচ্চপদস্থ কর্মকর্তা হবে। কর্মকর্তা শ্রেণী বিভাগকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। তো ব্যবসা একটা প্রতিষ্ঠানে যারা কাজ করে এরা কিন্তু সবাই কর্মকর্তা হয় না। যারা হচ্ছে ম্যানেজারিয়াল পজিশনের সর্বোচ্চ স্তরে থাকে তাদেরকে কর্মকর্তা বলা হয়। আর বাকি যারা রয়েছে, ভুল বলেছি একটু, যারা হচ্ছে ম্যানেজমেন্টে থাকে তাদের কর্মকর্তা বলা হয়। আর যারা ম্যানেজমেন্টে থাকে না তাদেরকে কর্মচারী বলা হয়। এখন ম্যানেজমেন্টে যারা থাকে, ম্যানেজমেন্টে থাকলেই কি আপনাকে বলা হবে যে আপনি ব্যবসার অভ্যন্তরীণ পক্ষ? না, আপনাকে ম্যানেজমেন্টের থাকলেই বলা হবে না যে আপনি ব্যবসার অভ্যন্তরীণ পক্ষ। আপনাকে অবশ্যই ব্যবসায়ের উচ্চ স্তরে থাকতে হবে, অর্থাৎ ম্যানেজমেন্ট যে কর্মকর্তা রয়েছে এদের আবার তিনটা স্তর রয়েছে: উচ্চপদস্থ কর্মকর্তা, উচ্চপদস্থ ম্যানেজারিয়াল কর্মকর্তা, মধ্যপদস্থ অর্থাৎ যারা হচ্ছে মাঝখানে থাকে ম্যানেজারিয়াল কর্মকর্তা, এবং নিম্নপদস্থ। এই ক্ষেত্রে মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ ব্যক্তিদের, যারা হচ্ছে ম্যানেজারি কিন্তু তারা উচ্চপদস্থ নয়, মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ, তাদেরকে কিন্তু আহ অভ্যন্তরীণ পক্ষ হিসেবে গণ্য করা হবে না। তাদেরকে কিন্তু অভ্যন্তরীণ পক্ষ হিসেবে গণ্য করা হবে না। সো তাহলে কাদেরকে গণ্য করা হবে? যারা উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায় থেকে লাভ এবং বেতন গ্রহণ করছেন, তাদেরকে কি বলা হবে? তাদেরকে একমাত্র বলা হবে যে ব্যবসায়ের অভ্যন্তরীণ পক্ষ। সো এই দুই সুবিধাগ্রস্ত পক্ষ ব্যতীত বাকি যে সকল পক্ষ রয়েছে তারা সকলেই বাহ্যিক পক্ষ। তো আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। মূলত আজকে আহ, আমি নিজেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের থেকে, কারণ হচ্ছে আমার প্রস্তুতি ছিল না। আর আমি মোটামুটি অনলাইন প্ল্যাটফর্মে একদমই নতুন। মূলত আমি অফলাইন প্ল্যাটফর্মে 2 বছর ধরে ক্লাস নিয়েছি, কিন্তু অফলাইন আর অনলাইনের মাঝে হচ্ছে অনেক ডিফারেন্স রয়েছে। আপনাদের ইমোশন বোঝা যায় না, বা অবস্থান বোঝা যায় না, বা আমার কাছে কোনো বোর্ডও ছিল না, সেই হিসেবে হয়তো একটু সমস্যা হয়েছে আপনাদের বুঝতে। আর আমি একটু দ্রুত করার চেষ্টা করেছি যেহেতু অনেকগুলো টপিক ছিল। আশা করি আপনাদের তেমন কষ্ট হয়নি। আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে এই সমস্যাটা না হয়। আহ, আহ, আর আপনাদের সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আমরা আরেকটা টপিক পড়াবো, এই টপিকটি হচ্ছে আজকের ক্লাসের শেষ টপিক। আচ্ছা, সো হিসাব বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিসাব সমীকরণ। এখন হিসাব সমীকরণ কি? হিসাব সমীকরণ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীকে সহজভাবে সকলের সামনে উপস্থাপন করার জন্য আমেরিকানরা কি করেছে, একটা নতুন ইকুয়েশন তৈরি। ইকুয়েশন তো পূর্বেই ছিল, নতুন একটা পদ্ধতি নিয়ে এসেছে যার নাম হচ্ছে হিসাব সমীকরণ। আর এই ক্ষেত্রে কি করা হয়? এই ক্ষেত্রে হচ্ছে দেখানো হয় যে সম্পদগুলো এক পাশে থাকবে এবং দায় গুলো আরেক পাশে থাকবে। এক্ষেত্রে আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত যে দায় হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অভ্যন্তরীণ দায় এবং আরেকটি হচ্ছে বাহ্যিক দায়। সো অভ্যন্তরীণ দায় হচ্ছে কাদের? একটি ব্যবসার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দায় থাকে তার মালিক পক্ষের কাছে। সো মালিক পক্ষের যে দায় তাকে বলা হয় অভ্যন্তরীণ দায়, যাকে আমরা বলি হচ্ছে ইকুইটি। যেহেতু আমরা ব্যবসার প্রতিষ্ঠানের জন্য অর্থাৎ এক মালিকানা ব্যবসার প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি, সেহেতু এটাকে আমরা বলবো ওনার্স ইকুইটি। আর যেহেতু হচ্ছে আরেকটা দায়ের নাম হচ্ছে বাহ্যিক দায়, অর্থাৎ ব্যবসার প্রতিষ্ঠানের আহ এমন পক্ষ নিয়ে কথা বলছি যারা হচ্ছে প্রতিষ্ঠান থেকে টাকা পায় কিন্তু এরা মালিক নয়। তো এই পক্ষকে আমরা বলবো যে এরা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য বাহ্যিক পক্ষ, অর্থাৎ প্রতিষ্ঠান এদের নিকট দায়বদ্ধ। সো এদেরকে আমরা দায় হিসেবে অর্থাৎ এল হিসেবে প্রকাশ করব। সো আমাদের হিসাব সমীকরণের ইকুয়েশনটা হবে এ ইকুয়ালস টু এল প্লাস ওই। সো এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায়, আর ওই হচ্ছে ওনার্স ইকুইটি। সো এখন সম্পদের মধ্যে কি কি থাকতে পারে?
এখন সম্পদের মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে পারে, যেমন চলতি সম্পদ, তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। সো এই বিষয়গুলো হচ্ছে সম্পদ। এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার, সম্পদ বলতে কি বোঝায়? সম্পদ হচ্ছে বা সম্পত্তি হচ্ছে ওই সকল বিষয় যা থেকে আমি ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা পেতে পারি। সো যেই সকল বিষয়টা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুবিধা দিবে এবং তা অবশ্যই ভবিষ্যতে হতে হবে, তাকে আমরা বলবো যে সম্পদ বা সম্পত্তি। আর দায় কাকে বলে? আমি যখন যখন আমার প্রতিষ্ঠান থেকে অন্য ব্যক্তি টাকা পাবে, অর্থাৎ ভবিষ্যতে আমাকে পরিশোধ করতে হবে, তখন আমাকে ভবিষ্যতে যদি আমি কোনো ব্যক্তিকে টাকা পরিশোধ করি, তখন আমি তাকে বলবো আমি তার নিকট দায়গ্রস্ত, অর্থাৎ সে আমার পাওনাদার। সো এটা হচ্ছে আমার জন্য বাহ্যিক দায়। আর আর অভ্যন্তরীণ যে দায়, সেটা হচ্ছে মালিক পক্ষ, অর্থাৎ মালিক যে মূলধন দিয়েছে সেইটা হচ্ছে তার অভ্যন্তরীণ দায়। মালিক চাইলে ব্যবসা থেকে সেই মূলধন পেতে পারে, অর্থাৎ চাইলেই ব্যবসা থেকে সেই মূলধন উত্তোলন করে নিতে পারে। এটা ছিল অ্যাকাউন্টিং ইকুয়েশনের মূল ভিত্তি। আহ, মূলত আজকের সেশন আমরা বলেছি যে হিসাব বিজ্ঞান সমীকরণ দিয়ে শেষ করব। মূলত কালকে আপনাদের জন্য অবশ্যই আমি চেষ্টা করব হিসাব বিজ্ঞান সমীকরণের একটা ম্যাথ রাখার। সো আজকের জন্য এতটুকুই, আপনাদের সকলকে ধন্যবাদ। আর আশা করি ভবিষ্যতে আমাদের এই প্ল্যাটফর্মে আর অসুবিধা হবে না, আমরা সঠিকভাবে ক্লাস নিতে পারবো। ধন্যবাদ সবাইকে।